না না, তারেক রহমান কি হারতেছেন না জিততেছেন? খুব কঠিন হবে তার জেতাটা। জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান, তার তো আরো কঠিন হবে। এদিকে আরেকজন দলের প্রধান মামুনুল হক, তার কি অবস্থা? মামুনুল হকের অবস্থা, নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম তো নাই, মানে হেরে যাবে নাকি, সহজ কথা, এক কথায়। তাহলে দলের প্রধানদের কি অবস্থা? দর্শক, আজকে আমরা দলীয় প্রধান যারা আছেন, যাদেরকে বলা হচ্ছে সবচেয়ে হেভি ওয়েট প্রার্থী, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান, তারপর বাংলাদেশ খেলাফত মজলিস সম্ভবত মামুনুল হকের যেই দলটি, মামুনুল হক, এবং এনসিপির নাহিদ ইসলাম, তাদের কার কি অবস্থা, কে জিততে পারে, কে হারতে পারে, আমরা একটি সম্ভাব্য অবস্থান জানার চেষ্টা করবো আশরাফুল ইসলাম রানার সঙ্গে। দর্শক, তার আগে আপনাদেরকে একটু আমন্ত্রণ জানিয়ে নিই, আমি রনক হাসান ডেইলি বাংলাদেশ মিডিয়ার ফেসবুক এবং ইউটিউব লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী আশরাফুল ইসলাম রানা। প্রথম যে প্রশ্নটা করছিলাম যে তারেক রহমান কি হেরে যাবেন? তারেক রহমান, তার তো দুটো নির্বাচনী এলাকা, একটা বগুড়ায় উনি জয়লাভ করছেন, এটা প্রায় আমরা ধরতে পারি যে নিশ্চিত। যদিও বা সেখানে জামায়াত ইসলামীরও অনেক ভোট রয়েছে। বগুড়া কিন্তু যেমন বিএনপির ঘাঁটি বলা হয়, একই সাথে কিন্তু উত্তরাঞ্চলের মধ্যে সবচেয়ে যে এলাকাতে জামায়াত ইসলামের ভোটার বেশি, আপনি প্রভাব বেশি, সেই এলাকাটা হলো বগুড়া এবং চাঁপাইনবাবগঞ্জ, দুটি জেলা আর কি। আর হচ্ছে এদিকে ঢাকা 17 নির্বাচনী আসনে তিনি লড়াই করছেন গুলশান, বনানী এবং হচ্ছে ভাষানটেক থানা নিয়ে যেটা গঠিত। এই আসনে তারেক রহমান মানে এত সহজে দলের প্রধান, এবং তার পপুলারিটি এখন দেশব্যাপী অনেক বেশি, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু তিনি যে এত সহজে জয় পাবেন তাও কিন্তু বলা যাচ্ছে না। জামায়াত ইসলামের যিনি প্রার্থী রয়েছেন এস এম খালিদুজ্জামান, কিছুদিন আগে যিনি ক্যান্টনমেন্টে ঢোকা নিয়ে ভিডিও ভাইরাল হয়ে গেছে এবং তাকে মানে স্পেসিফিক টার্গেট করে করা হয়েছে, ব্যাশিং করা হয়েছে, সেই ডাক্তার এস এম খালিদুজ্জামান যে একেবারে ভোট পাবেন না, অপরিচিত লোক, তিনি কিন্তু তার পরিচয় সেদিন দিচ্ছিলেন তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী আমি, তিনি এভাবে পরিচয় দিচ্ছিলেন, কিন্তু ব্যাপারটা এত সহজ না। কিন্তু যিনি পরিচয় দিচ্ছেন যে আমি তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী, মানে বিষয়টা, এই প্রার্থীর জয়ের সম্ভাবনা কি আপনি এতটা বাড়িয়ে দেখছেন কিনা, বা একটু বাড়িয়ে দেখছেন কিনা? না, পরিচয়টা ওভাবে দিচ্ছেন তিনি, কারণ হচ্ছে যে ওইটা কিন্তু 1 মাস আগের ভিডিওটা ছিল, তখন কিন্তু ডাক্তার এস এম খালিদুজ্জামান কিন্তু অতটা পরিচয় মানে নাম ডাকু ছিল না, এখনো নেই, এখনো আমি ধরে নিচ্ছি যে এখনো নাই আসলে। তো ফলে হচ্ছে উনি পরিচয়টা দিচ্ছিলেন, উনি হয়তো ব্যক্তিগতভাবে হয়তো আবেগের জায়গা থেকে, আমি কি বলে তারেক রহমানের বিরোধী প্রার্থী, একটা বিশাল একটা ব্যাপার হয়তো তিনি এই ভাবটা নেওয়ার চেষ্টা করেছেন, হয়তো এটা হতে পারে। তবে নির্বাচনী মাঠে আমি গুলশান, বনানী এলাকায় কথা বলেছি মানুষের সঙ্গে, দেখেছি তারেক রহমানের ভোট ব্যাংক আছে, কোনো সন্দেহ নেই। আবার জামায়াত ইসলামের প্রার্থী খালিদুজ্জামানের যে ভোট নেই তাও কিন্তু বলা যাবে না, অর্থাৎ দুজনের মধ্যে মোটামুটি একটা। আপনি তো কড়াইল বস্তিতে গিয়েছেন, ওই আসনটা আমি দেখলাম যে আপনি ওই আসনটার বেশ কিছু জায়গায় অসংখ্য, মানে বলা যায় যে অন্তত শতাধিক মানুষের সঙ্গে আপনার কথা বলার সুযোগ হয়েছে। তারা আসলে কি বলছেন? আসলে যেমন আপনি কড়াইল বস্তির কথা বলছেন, এটা বাংলাদেশের সবচেয়ে বড় বস্তি, কিন্তু ঢাকা শহরে তো বটেই। তো এখন ওই বস্তিতে তারেক রহমান গিয়েছিলেন কিছুদিন আগে, ওই বস্তি কিন্তু অসংখ্য সমস্যা, সেখানে কিন্তু অনেক ভোট রয়েছে, 3 লক্ষের বেশি মনে হয় মানুষ বাস করে সেখানে। তো তার মধ্যে ভোটারই আছে প্রায় অনেকগুলো, ভোট রয়েছে লাখের কাছাকাছিও হতে পারে, আমি শিওর না। তবে ওইখানে তিনি বলেছেন বস্তিবাসীকে তিনি ফ্ল্যাট দেবেন, শিক্ষার উন্নয়নের কথা বলেছেন, স্বাস্থ্যের ডেভেলপমেন্টের কথা বলেছেন তিনি। ফলে বস্তিবাসী কিন্তু এক ধরনের তারেক রহমানের প্রতি তারা অনেক বেশি সাপোর্ট করছেন। তবে উচ্চতলার মানুষরাও অনেকে হয়তো সাপোর্ট করবেন। আবার বড় একটা অংশ যেগুলো ধরেন বাড্ডা সাইডে, শাহজাদপুর, ওই সাইডগুলোতে জামায়াত ইসলামের কিন্তু অনেক ভোট ব্যাংক রয়েছে, অনেক সাপোর্ট দেখা যাচ্ছে আর কি। তারেক রহমানের পক্ষে তো ডক্টর জুবাইদা রহমান, জাইমা রহমান এবং শর্মিলা রহমান, তার ফ্যামিলির মেম্বার, মানে হ্যাঁ, ফ্যামিলির মেম্বাররাও কিন্তু তার পক্ষে প্রচারণায় নেমেছেন, এবং আজকে প্রচারণার শেষ দিন। এই প্রচারণাও কি তারেক রহমানকে কিছুটা সুবিধা দিচ্ছে না, বা দিবে না? নিশ্চয় তারেক রহমান, আমি তো বলছিলাম যে তারেক রহমানের তো আলাদা করে ওখানে প্রচারণার দরকার অতটা পড়ছে না। তারেক রহমানের নিজেরই একটা সারা দেশব্যাপী, যেহেতু তিনি মানে উনি তো প্রাইম মিনিস্টার হওয়ার দাবিদার আর কি, সেই ব্যক্তি যখন একটা আসনে দাঁড়িয়েছেন, ফলে আলাদা করে ওইভাবে তাকে প্রচার অতটা না করতে হলেও কিন্তু তার ফ্যামিলি, তার মেয়ে, তার কি বলে ছোট ভাইয়ের স্ত্রী শর্মিলা রহমান, স্ত্রী জাইমা রহমান, এবং তার পরিবারের যারা আত্মীয় রয়েছেন, তার মামা, 2 মামার ফ্যামিলিটা পর্যন্ত আমরা খবর পাচ্ছি যে সবাই মিলে প্রচারণা করছে। তবে 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 এতটুকু বোঝা যাচ্ছে যে তারেক রহমান বেশ ভালো একটা প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়বেন খুব সহজেই, বগুড়ার মতো খুব সহজেই তিনি যে একদম বলা যায় যে ওই আসনটা তারেক রহমানের, এরকম বলা যাচ্ছে না, তাই জি তো? জি,
আমরা এবার যদি একটু নাহিদ ইসলামের দিকে আসি, নাহিদ ইসলাম কি জিতবে? নাহিদ ইসলাম আমি একেবারে এক কথায় যদি বলি নাহিদ ইসলাম জিতবে না। আমার কাছে সহজ ক্যালকুলেশন, সেখানে বিএনপির শক্তিশালী প্রতিদ্বন্দ্বী রয়েছে তার বিপক্ষে। ঢাকা 11 নির্বাচনী আসনে তো সেখানে হচ্ছে বিএনপির এম এ কাইয়ুম রয়েছেন, তার একটা নিজস্ব ভোট ব্যাংক আছে ওই এলাকায়, তার বিএনপির ভোট ব্যাংক রয়েছে। সবকিছু মিলিয়ে নাহিদ ইসলামকে মানে নাহিদ ইসলামের সম্ভাবনা আমি দেখছি না আর কি। কারণ হচ্ছে আমি যে কথা বলছিলাম যে এম এ কাইয়ুম অনেক প্রাজ্ঞ মানে প্রবীণ রাজনীতিবিদ ওই এলাকায়, বাড্ডা আর রামপুরা ওই এলাকাটাতে, ঢাকা 11 নির্বাচনী আসনে ওখানে কিন্তু তিনি মানে সিটি কর্পোরেশনের কাউন্সিলর ছিলেন। ঢাকা উত্তর বিএনপির কিন্তু ছিলেন, আহ্বায়ক ছিলেন, কনভেনর ছিলেন। ফলে তার বিশাল সংখ্যক কর্মী বাহিনী রয়েছে, বিশাল সংখ্যক দলীয় সাপোর্ট রয়েছে, বিশাল সংখ্যক ব্যক্তিগত ইমেজ থেকে, ব্যক্তিগত পরিচিতি থেকে তার একটা বড় ভোট ব্যাংক রয়েছে। অন্যদিকে নাহিদ ইসলামের পক্ষেও তো জামায়াত আমি প্রচারণা করছেন, জোট প্রচারণা করছে, এই সুবিধাগুলো কি নাহিদ ইসলামকে একটু এগিয়ে রাখবে? বা এগিয়ে আমি ধর নাহিদ ইসলামের তো একটা পরিচিতি দেশব্যাপী রয়েছে জুলাই যোদ্ধা হিসেবে, বা জুলাইয়ের একটা বড় স্টেক হোল্ডার তারা। ফলে তার একটা একটা মাইলেজ আছে, আমি বলছি না একবার উড়ে যাবে তা ব্যাপারটা না। জামাতের ভোট পাবেন তিনি, তারপর হচ্ছে এনসিপির কিছু ভোট আছে, অবশ্যই আছে, সেগুলো তিনি পাবেন। তবে ব্যাপারটা হচ্ছে কি যে জামায়াত ইসলামী গ্রামগঞ্জে যতটা মানে এখন ভোটে তাদের ভোট ব্যাংকটা যতটা বেড়েছে, শহরে বিশেষ করে ঢাকা শহরে কিন্তু তাদের ওই পরিমাণ ভোট ব্যাংক কিন্তু এখনো পর্যন্ত গ্রামগঞ্জের তুলনায় আসলে কিন্তু বাড়েনি। নিঃসন্দেহে সেই কারণে আসলে মানে নাহিদ ইসলাম আসলে জামায়াতের ভোট দিয়ে কতটা এম এ কাইয়ুমকে পরাস্ত করতে পারবেন এটা নিয়ে কিন্তু অনেক বড়, অনেক চ্যালেঞ্জ, অনেক কঠিন ব্যাপার। মানে নাহিদ ইসলামের সম্ভাবনা অত্যন্ত কম আমি দেখি। যদিও বা জামাতের আমি তাকে মন্ত্রী বানিয়ে দিয়েছে অলরেডি, কিন্তু আসলে মন্ত্রী হওয়ার সম্ভাবনা তার আসলে দেখি না আমি। আমরা যদি একটু মামুনুল হকের দিকে যাই, মাওলানা মাওলানা মামুনুল হকের মামুনুল হক কিন্তু ওখানকার পারিবারিক ভাবে উনি স্থানীয় মানুষ, মোহাম্মদপুর এলাকা, ঢাকা 13 নির্বাচনী আসন যেটি, এবং সংসদ ভবন ওই এলাকাটি ওই আসনের মধ্যেই পড়েছে। মোহাম্মদপুর, আদাবর, তারপরে হচ্ছে আগারগাঁও, শেরেবাংলানগর, এই এলাকাগুলো নিয়ে আসলে মূলত এই ঢাকা 13 নির্বাচনী আসন। এখন মামুনুল হকের ক্ষেত্রে যেটা হচ্ছে যে মামুনুল হক তো আগে থেকে পরিচিত নেতা, একই সাথে ববি হাজ্জাজও কিন্তু এখন যদিও বা উনি এনডিএম এর নেতা, উনি কিন্তু মানে বিএনপির কোনো নেতা না। ববি হাজ্জাজ জোটের পক্ষে, কিন্তু উনি ওখান থেকে বের হয়ে এসে দলে যোগ দিয়ে মানে উনি নির্বাচনটা করছেন, ফলে ধানের শীষ মার্কাটা ওখানে রয়ে গেছে। ফলে দেখা যাচ্ছে যে আপনার হচ্ছে ওই মামুনুল হককে কিন্তু অনেক বেশি কম্পিটিশনে পড়তে হচ্ছে। ববি হাজ্জাজ বিএনপির নেতা না ঠিকই, কিন্তু তিনি যদি বিএনপির মার্কা না নেন, মানে ধানের শীষ মার্কার বাইরে তিনি যদি নির্বাচন করতেন, তাহলে হয়তো বা দেখা যায় মামুনুল হকের একটা সম্ভাবনা ছিল, অনেক বেশি সম্ভাবনা ছিল। কিন্তু যখন ববি হাজ্জাজ ধানের শীষ মার্কায় নির্বাচন করছেন, তখন হচ্ছে মামুনুল হকের জন্য বিষয়টা অনেক কঠিন হয়ে গেছে। বিশেষ করে বিএনপির ভোটাররা কিন্তু ওখানে কিন্তু কোনো ইয়ে নেই, মানে বিভক্তি নেই। অন্যান্য আসলে যেটা আমরা দেখতে পাচ্ছি, জোটের প্রার্থীদেরকে যেখানে দেওয়া হয়েছে সেখানে কিন্তু বিএনপি ভেঙে চুরমার হয়ে গেছে, বিদ্রোহী হয়ে যাচ্ছে, স্বতন্ত্র হয়ে যাচ্ছে। কিন্তু মোহাম্মদপুর, আদাবর, শেরেবাংলানগর এই এলাকায় কিন্তু কোনো ধরনের বিভক্তি আমরা দেখতে পাচ্ছি না। সবাই বিএনপি মানে একেবারে একতাবদ্ধভাবে ববি হাজ্জাজকে সাপোর্ট করছেন। অন্যদিকে হলো আপনার মামুনুল হকের ক্ষেত্রে যেটা হয়েছে, মামুনুল হকের হ্যাঁ কিছু কওমি মাদ্রাসা ধারার যারা ভোট, তারা কিন্তু আছে আগে থেকে। বিশেষ করে আপনি হচ্ছে যে সাত মসজিদে ওইখানে যে মসজিদ কেন্দ্রিক যে ওইটা কিন্তু তার পারিবারিক প্রপার্টি, তার বাবার প্রতিষ্ঠিত মসজিদ বা এতিমখানা। এছাড়াও আরও কিছু মাদ্রাসা তিনি করেছেন, নিজেই করেছেন, ওই এলাকার মধ্যেই রয়েছে। আরও হেফাজতে ইসলামে তিনি বড় একজন নেতা ছিলেন, যুগ্ম মহাসচিব ছিলেন। ফলে সেই অংশের কওমি ধারার ভোট একটা তিনি পাবেন। তবে এইটা নিয়েও সন্দেহ আছে, কারণ হেফাজত কিন্তু একদম তীব্রভাবে জামায়াত জোটের বিরোধিতা করছে, এবং তারা এটাকে অনেকটা জিহাদ বলছে তারা এই নির্বাচনকে, এবং বলছে যে জামায়াতকে ভোট দেওয়াটা নাজায়েজ, এরকম কথা কিন্তু তারা বলছে। সেটা বলছে, কিন্তু আবার মামুনুল হকের ক্ষেত্রে তারা আলাদা জনপ্রিয়তার কাছে, মামুনুল হকের ক্ষেত্রে তারা কি করবে এটা নিয়ে কিন্তু বড় প্রশ্ন আছে। কারণ মামুনুল হক কিন্তু হেফাজতে ইসলামের একজন বড় নেতা ছিলেন, তিনি নেতা ছিলেন, এবং হেফাজতে ইসলামের সঙ্গে তার এখনো কিন্তু ওই সখ্যতা আছে, এবং নিজেই তিনি কিন্তু কওমি ধারার ভক্ত আছে, হ্যাঁ, এবং নিজেই কিন্তু তিনি কওমি ধারার কিন্তু হেফাজতও কিন্তু কওমি ধারারই। ফলে মামুনুল হক যে ভোট পাবেন না হেফাজতে, তাও কিন্তু না, পাবেন। এর বাইরে রয়েছে জামাতের ভোট। আমি যেটা বললাম, জামায়াত আসলে গ্রামগঞ্জে যতটা এখন ফিল্ড তৈরি করতে পেরেছে, ঢাকা শহরে ততটাই তারা দুর্বল, ততটা। হ্যাঁ, তবে আমি কমপক্ষে 7টি জরিপের তথ্য দিয়ে দর্শকদের একটা তথ্য জানিয়ে রাখতে, কমপক্ষে 7টি জরিপ থেকে আমি হেভিওয়েট প্রার্থীদের যেই
তালিকাটা, সেখানে আমি 7টি জরিপ থেকে আমি নিজে যে প্রজেকশনটা করতে চাই সেটা হচ্ছে এরকম: তারেক রহমান জিতে আসবেন, জামায়াত আমির জিতে আসবেন, নাহিদ ইসলাম হেরে যাবেন, মামুনুল হক হেরে যাবেন। এটা ভবিষ্যৎবাণী। আমরা চাই, সবারই মঙ্গল কামনা করছি প্রার্থীদের। এর বাইরে না, এর বাইরে আমরা জামায়াতের আমির রয়েছেন। আমরা যদি একটু আপনি রাশিদের কথা বলছিলেন। ও, রাশিদ খান, হ্যাঁ, গণ অধিকার পরিষদ থেকে তিনি। সাবেক ভিপি নুরুর কথা বলছিলেন। হ্যাঁ হ্যাঁ, এরা তো অনেক বড় প্রার্থী এবং আলোচিত প্রার্থী হয়েছেন তারা এবারে। প্রথমে যদি আমি ভিপি নুরের কথা বলি, ভিপি নুর তো তিনি মানে বিএনপির জোট থেকে নির্বাচন করছেন। তিনি কিন্তু ধানের শীষের প্রার্থী না, ট্রাক মার্কা নিয়ে বিএনপির সমর্থিত প্রার্থী হিসেবে তিনি পটুয়াখালী থেকে নির্বাচন করছেন। সেখানে তাকে শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হয়েছে। সেখানে রয়েছে ছাত্র দলের এক সময় তুখোড় নেতা হাসান মামুন রয়েছেন, এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তিনি সদস্য ছিলেন, তাকে বহিষ্কার করা হয়েছে অথবা তিনি পদত্যাগ করেছেন, যেটা তিনি বলেছেন, দাবি করেছেন। এখন সেখানে যেটা হয়েছে, 10 মিনা এবং হচ্ছে গলাচিপা, দুটো উপজেলা নিয়ে তো এই আসনটা, সেই আসনে দেখা যাচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি, প্রায় প্রতিনিয়তই আমরা খবর নিচ্ছি সেখানকার, যে হাসান মামুন বিএনপি থেকে তিনি পদচ্যুত অথবা পদত্যাগ করলেও বা বহিষ্কার করা হলেও বিএনপির যারা সাপোর্টার রয়েছেন, বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন, তাদেরকে কিন্তু দল থেকে বহিষ্কার করা হয়েছে। তারা সব কিছু পদ টদ সব বিসর্জন দেওয়ার পরেও তারা মানে কঠোরভাবে হাসান মামুনকে সমর্থন দিয়ে যাচ্ছেন। মানে হাসান মামুনের এখনো পর্যন্ত যে ধরনের মানে ওখানকার পরিচিতি, ভোট ব্যাংক, অমুক তমুক সব কিছু মিলিয়ে কি বলে আপনার হচ্ছে এই ধানের বিএনপির যিনি প্রার্থী বা ভিপি নূর, তিনি আসলে খুব সুবিধা করতে পারবেন বলে আমার মনে হয় না। এখন পর্যন্ত যেটা মনে হচ্ছে, হয়তো বা ভোট মানে মানে প্রতিদ্বন্দ্বিতা দুজনের মধ্যেই হবে, তবে অনেক ভোটে হেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে ভিপি নূরের। ঝিনাইদহের দিকে দেখি রাশেদ খান তো গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ ছেড়েই মানে একদম বিএনপিতে যোগ দিয়ে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে ঝিনাইদহের একটি আসন থেকে নির্বাচন করছেন। সেখানেও কিন্তু একই ধরনের ঘটনা ঘটেছে। ওখানেও ছাত্রদলের এক সময়কার তুখোড় নেতা সাইফুল ইসলাম ফিরোজকে মোকাবিলা করতে হচ্ছে তাকে। ওখানে তো আরো মানে এই আসনে তো ধরেন পটুয়াখালীর এই আসনে ভিপি নুরের আসনে তো বিএনপি নেতাগুলোকে বহিষ্কার করা হলো, ওই আসনে কিন্তু তারেক রহমান কাউকে বহিষ্কার করেননি এখন পর্যন্ত। সাইফুল ইসলাম ফিরোজকে কিন্তু তিনি বহিষ্কার করেননি, এবং ওখানকার ইয়াদেরকেও বহিষ্কার করেননি। ওখানে ধানের শীষের প্রার্থী রয়েছেন, ঠিক আছে, স্বতন্ত্র প্রার্থী আমরা শুনতে পাচ্ছি, যেটুকু খবর পাচ্ছি সাইফুল ইসলাম ফিরোজ, তার একটা বিশাল সমর্থক রয়েছে, তিনি সকল বিএনপি সমস্ত ভোটগুলো পাচ্ছেন, ধানের শীষের ভোটগুলো তিনি পাচ্ছেন। ফলে রাশিদ খানের সম্ভাবনা নেই বললেই একেবারেই বলা যেতে পারে। রংপুরের দিকে দেখি জাতীয় পার্টির কি অবস্থা, যে পার্টিকে নিয়ে এখন আসলে এই নির্বাচনে কথাই হচ্ছে না। আমরা একটু কথা বলতে চাই যে জাতীয় পার্টির জিএম কাদের সাহেবের কি অবস্থা। জিএম কাদের সম্ভাবনা আমি কিন্তু একেবারে উড়িয়ে দিতে পারবেন না। এখানে সংকটটা হবে অন্য জায়গায়, যে ওখানে হচ্ছে যে এমনিতেই হচ্ছে আমি এইভাবে বলতে পারি না যে রংপুর এখনো জাতীয় পার্টির ভোট ব্যাংক বা জাতীয় পার্টির দুর্গ, এটা আসলে বলার সুযোগ নেই। তবে সুযোগটা হচ্ছে অন্যখানে, যে জিএম কাদেরই বিপক্ষে যেসব ধরনের প্রার্থী হওয়া দরকার ছিল, বিএনপির যিনি প্রার্থী হওয়ার কথা ছিল, যিনি হওয়ার মানে যে ধরনের গ্রহণযোগ্যতা সম্পন্ন প্রার্থী হওয়া দরকার ছিল, সেই প্রার্থীটা ওখানে দেওয়া হয়নি। জামাতে ইসলামের ক্ষেত্রে একই ধরনের ঘটনা ঘটেছে। ফলে জিএম কাদের সম্ভাবনা কিন্তু ওখানে রয়েছে। কেন রয়েছে আমি আপনাকে বলি। রংপুর জেলাটা আসলে আগে থেকেই বিএনপির কিন্তু ভোট ব্যাংক এরকম ছিল না। উত্তরাঞ্চলের মধ্যে সবচেয়ে দুর্বল জায়গা ছিল হলো রংপুর, যেখানে বিএনপির আসলে কোনো ধরনের বলা যেতে পারে অস্তিত্বই ছিল না। ওখানে অস্তিত্ব ছিল আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি, আর কিছু মানে কিছু ভোট ছিল হলো জামায়াত ইসলামীর। তো একেবারে বললো 4 নাম্বার বা 3 নাম্বার অথবা 4 নাম্বার পার্টি ছিল হলো আপনার হচ্ছে 3 নাম্বার পার্টি বলা যেতে পারে ছিল হলো বিএনপি। রংপুর 17 আসনে যেখান থেকে তিনি রংপুর 3 আসন, যেখান থেকে জিএম কাদের প্রতিদ্বন্দ্বিতা করছেন, ওখানে বিএনপির একজন মানে যেটা বলা হয় মাঠের যিনি খুবই পপুলার একজন নেতা, তার নামটা হচ্ছে ডন, তাকে আসলে দেয়নি না নির্বাচনে, মানে বিএনপি এবার না দিয়ে শামসুজ্জামান শামু নামে একজন নেতাকে দিয়েছে। শামসুজ্জামান শামুকে ব্যক্তিগতভাবে তাকে আসলে ভোটারদের কাছে তার গ্রহণযোগ্যতাটা অনেক কম বলেই আমি যতটুকু জানি আর কি, যেহেতু আমার এলাকা ওটা, ফলে ওইখানে আমি মানে কথা বলি আর কি আমি, ফলে ওখানে মানুষ আসলে তার ব্যাপারে একটু নেতিবাচক। এটা বিএনপি প্রার্থী হিসেবে বিএনপিকে তারা ভোট দিতে চান, কিন্তু শামসুজ্জামান শামুকে কতটা মানুষ ভোট দেবে নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে। অন্যদিকে জিএম কাদের
পুরো রংপুর জেলায় আসলে এখনো জাতীয় পার্টির ওইরকম ভোট ব্যাংক না থাকলেও তারা হারিয়ে যায় নাই। একবারে হারিয়ে জানে মানে রংপুর সদর যে ওইটাই তো সদর, আর মানে একেবারে রংপুর 3 আসনটাই তো রংপুর সদর আর কি। ওই আসনে এখন পর্যন্ত জাতীয় পার্টির ভোট আছে, কারণ ওখানে আপনি দেখবেন যে রংপুর সিটি কর্পোরেশনের যে মেয়র ছিলেন মোস্তাফিজুর রহমান মোস্তফা, তিনি কিন্তু ব্যাপক ভোটে কিন্তু নির্বাচিত হয়েছিলেন, মেয়র হয়েছিলেন তিনি। মানে যদিও বা সরকার তার ইয়েকে বাতিল করে দিয়েছে, ব্যাপারটা এমন না, তিনি কিন্তু আওয়ামী লীগের প্রার্থীকে হারিয়েই কিন্তু নির্বাচিত হয়েছিলেন, অর্থাৎ জনগণের ভোটেই কিন্তু ইলেক্টেড মানে মেয়র ছিলেন। তার মানে আপনি ওই আসনে জিএম কাদেরকে আমি এগিয়ে রাখছি আমরা আর যদি কি। শেষ করি, জি, আমরা যদি সংক্ষেপে বলি, আমরা কিভাবে বলতে পারি না, জনমত জরিপ, যে কয়টা জরিপ আমরা দেখলাম এবং ভোটারদের সঙ্গে যে কথাগুলো আমরা হলো, সেক্ষেত্রে হেভিওয়েট প্রার্থীদের ক্ষেত্রে দর্শক আমরা একটা ভবিষ্যৎবাণী করতে চাই আর কি। ভবিষ্যৎবাণীটা হচ্ছে এরকম: হেভিওয়েট প্রার্থীদের ক্ষেত্রে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জিতে যাবেন ঢাকা থেকে, বগুড়া থেকে। জামায়াত আমির জিতে যাবেন। তবে আমি জামায়াত আমিরের ক্ষেত্রে একটু আমরা তাকে নিয়ে কথা বলিনি, নিশ্চয়ই। আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করি, দুঃখিত। নিশ্চয়ই। জামায়াতের আমির ঢাকা 15 নির্বাচনী আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ওটি কিন্তু তার আসন না, তার বাড়ি তো হলো সিলেটে। আবার হচ্ছে ওখানে যিনি বিএনপি প্রার্থী হচ্ছেন শফিকুল ইসলাম খান মিল্টন, তিনিও কিন্তু তার বাড়ি কিন্তু ওই দিক সিলেটের দিকেই। উনি যে একেবারে সহজভাবেই জয় পাবেন ব্যাপারটা কিন্তু এরকমও না, ওনাকে কিন্তু শক্ত প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টনকে। মানে এত সহজেই উনি জয় পাবেন বলে আমি ধারণা করি না। দর্শকরা নিশ্চয়ই শুনছিল। এবং নাহিদ ইসলামের কথা, এনসিপি নাহিদ ইসলামের বিষয়ে এভাবে বলা যেতে পারে, উনি আসলে হয়তো কিছুটা প্রতিদ্বন্দ্বিতা করবেন কিন্তু আসলে হেরে যাবেন। এবং মামুনুল হক ববি হাজরাজের কাছে পরাজিত হবেন। অন্যদিকে জিএম কাদের জিতে আসবেন বলেই মনে হচ্ছে এখন পর্যন্ত। দর্শক, এগুলো স্রেফ ভবিষ্যৎবাণী। সত্যিকার অর্থে কি হবে সেটা নির্বাচনের ফলাফল ঘোষণার আগে কোনোভাবেই বলার আমাদের কারো কোনো ধরনের সুযোগ নেই। দর্শক, আপনি কি মনে করেন কমেন্ট করে আমাদের জানান। রানা, শেষ করি। অসংখ্য ধন্যবাদ সবাইকে। জি, ভালো থাকবেন।